ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আজ তোমরা যে ভিডিওটা দেখছো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। রায় মার্টিন কোশ্চেন ব্যাংক, এবিটিএ, স্কুল টেস্ট পেপার সবগুলো থেকে বাছাই বাছাই করে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বানিয়েছি যেটা আজকে তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি। আর এই প্রশ্নগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে এর বাইরে আর একটাও করতে হবে না। আমি 100% চ্যালেঞ্জ করছি, এখানে যা দিয়েছি এর বাইরে আর তোমাকে কোনো কিছুই ভাবতে হবে না। তোমাদের যেন কোনো কিছু ভাবতে না হয়, তোমাদের যেন সময়টা নষ্ট না হয়, তাই আমি দিন রাত খেটে এবিটিএ, রায় মার্টিন, ক্লাসিফায়ার সাজেশন, স্কুল টেস্ট পেপার থেকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্নগুলো করেছি। 100% গ্যারান্টি দিয়ে বলছি, মাত্র এই কয়েকটা প্রশ্ন পড়লেই 90-90 পেয়ে যাবে। তো তোমরা বুঝতেই পারছো আমি এখানে এবিটিএ, স্কুল টেস্ট পেপার, তারপর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা, আর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার মধ্যে যে ক্লাসিফায়ার প্লাস সাজেশন মানে যেগুলো আসার চান্স এই 2024-এ সব থেকে বেশি, সেগুলো থেকে আমি প্রশ্নগুলো একটা একটা করে খুঁটে খুঁটে নিয়েছি। এবার এই প্রশ্নগুলো তোমরা যদি বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে পারো তাহলেই 90-90 পেয়ে যাবে। আশা করছি এবারের অঙ্ক পরীক্ষা তোমাদের খুব ভালো হবে। আজকে আমি শুধু বড় প্রশ্নগুলোই দেব, নেক্সট ভিডিওতে আমি ছোট প্রশ্নগুলো দেব। মানে আজকে আমি এখান থেকে দেব এই 5-এর যে এখানে আছে, মানে এখানে যে পেপারটা যেরকম দেখতে পাচ্ছ পরীক্ষা হলে পেপারটা একই রকম থাকবে। এই 5-এর দাগের থেকে একদম নেক্সট 15 দাগের শেষে যে এই রাশিবিজ্ঞানের এই পর্যন্ত আছে আমি এই পর্যন্ত দেব, ঠিক আছে? তো এখানে এই যে বড় প্রশ্ন যেগুলো আমি দিচ্ছি এগুলো খুব ইম্পর্ট্যান্ট। মানে এক কথায় 5 থেকে এই 15 পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে হুবহু সবগুলো কমন পড়ে যাবে, ঠিক আছে? দেখো এই 5-এর দাগে যে এই প্রশ্নটা আসে এটা কোথা থেকে আসে জানো? এটা আসে সরল সুদ কষা থেকে আসে, চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস থেকে আসে, এবং অংশীদারি কারবার মানে 3টা অধ্যায় থেকে যে কোনো 2টো প্রশ্ন দেওয়া থাকে। তার মধ্যে তোমাদের একটা প্রশ্নের উত্তর দিতে হয়, যার প্রশ্ন মান থাকে 5, ঠিক আছে? তো আমি 3টা অধ্যায় থেকে কি কি করতে হবে, প্রথমত আমি সরল সুদ কষা থেকে দেখাচ্ছি কি কি করতে হবে। সরল সুদ কষা থেকে তোমাদের করতে হবে প্রয়োগ 33 করতে হবে, প্রয়োগ 27 করতে হবে। মাত্র দুটো প্রয়োগের এই দুটো করলেই হয়ে যাবে। দেখো প্রয়োগ 27 যেটা আছে সুবীর বাবু চাকুরি থেকে অবসর নেওয়ার যে অঙ্কটা আছে এটা করতে হবে, যেটা পেজ নাম্বার 42 আছে। প্রয়োগ তাহলে 27 আর করতে হবে প্রয়োগ 33 করতে হবে। তাহলে 33-এর যে অঙ্কটা আছে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যে রমেনবাবু মোট এত টাকা একটা 3টি ব্যাংকে জমা রাখেন, এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এই প্রশ্নটা তোমাদের করতেই হবে। তারপর আছে কষে দেখি 2, পেজ নাম্বার 46। কষে দেখি 2 থেকে আছে 1 2 3 4 5 6। এই 6টা প্রশ্ন পড়লেই হবে, চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো এই 6টা প্রশ্ন করলেই হবে। যেহেতু 3টা অধ্যায় থেকে তোমাদের 2টো প্রশ্ন দেওয়া থাকবে, তার মানে এই 3টা অধ্যায় থেকে যে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি এর মধ্যে থেকে 2টো আসবেই, ঠিক আছে? তো এখানে করতে হবে 13 14। 13 বলতে এখানে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে, এই যে 13 এই অঙ্কটা করতে হবে। তারপর 14 অঙ্কটা করতে হবে, 14 মানে তার নিচেই আছে পশুপতি আর অমল রায়ের অঙ্কটা 16 করতে হবে। আসলাম চাচার এই অঙ্কটা করতে হবে 16। 18 করতে হবে, 19 করতে হবে, 18 এই অঙ্কটা করতে হবে, 19 করতে হবে, 20 করতে হবে। এবার তোমাদেরকে একটা কথা বলি, আমি যে এবিটিএ, রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা এবং স্কুল টেস্ট পেপার দেখলাম, তার মধ্যে আমি সরল সুদ কষা থেকে কি দেখলাম জানো? সরল সুদ কষা থেকে দেখলাম যে এই 19-এর দাগে যে এই প্রশ্নটা, রহমত চাচা যে এই প্রশ্নটা, এটা সব থেকে বেশি বার দেওয়া আছে, মানে এই প্রশ্নটা আসার চান্স সব থেকে বেশি, ঠিক আছে? এবার একটা কথা বলি, যদি হুবু কমন পড়ে যায় তাহলে তো কপাল, আর যদি হুবু না কমন পড়ে তাহলে এই টাইপটা যেভাবে করেছো ঠিক সেম টাইপেই, মানে যদি প্রশ্নটা বানানো থাকে এখানে 2,40,000 জায়গায় যদি মনে করো 5 লক্ষ থাকে, এখানে প্রতি মাসে যদি 10,000 টাকা বাড়ি ভাড়া দেয়, এইটুকু চেঞ্জ থাকতে পারে, ঠিক আছে? আর যদি না থাকে হুবু কমন পড়ে যায় তাহলে তো কপাল ভালোই। তো যাই হোক বলছি, এই 19-এর টাইপের যতগুলো আছে তো আমি তবু বই থেকে বের করে দেখাচ্ছি। দেখো এই 19-এর দাগের মতোই এই এবিটি বইয়ের মধ্যে আছে 5-এ, ঈশান একটি বাড়ি তৈরি করার জন্য 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেয়। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায়
ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করতে পারবেন। তার মানে এটা একদম এটাই দেওয়া আছে, শুধু নামটা চেঞ্জ করা আছে, রহমত চাচার জায়গায় ঈশান দেওয়া আছে। ঠিক এরকমই হয়তো নামটা চেঞ্জ করে দেওয়া থাকতে পারে অথবা সংখ্যা চেঞ্জ করে দেওয়া থাকতে পারে। তো বুঝতেই পারছো এই 19-এর দাগের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। তাহলে হয়ে গেল সরল সুদ কষা, এর বাইরে তোমাদের আর কিছু করতে হবে না। এরপর আছে চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস। এখানে প্রয়োগ 18 করতে হবে, 19, 15, 10, 8। আমি পেজ নাম্বার বের করে নিচ্ছি 110। দেখো প্রয়োগ 8-এর এই অঙ্কটা তোমাদের করতে হবে, 3 মাস অন্তর দেয় বার্ষিক 8%। এই অঙ্কটা তোমাদের করতে হবে, প্রয়োগ 8 করতে হবে তোমাদের, প্রয়োগ 10 করতে হবে। প্রয়োগ 10-এ কী আছে? প্রয়োগ 10-এ আছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 4%, দ্বিতীয় বছর 5% হলে এত টাকার 2 বছর চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, এবিটিএ, ক্লাসিফায়ার প্লাস সাজেশন, কোশ্চেন ব্যাংক সবগুলো জায়গায় দেখেছি, ঠিক আছে। তারপরে দেওয়া আছে তোমাদের 10 হয়ে গেল, এবার হলো 13 করতে হবে, 15 করতে হবে, সরি 13 না, 10 করতে হবে, 8 করতে হবে, 18, 19, 15, 18, 19, 15। এবার দেখো 15-র দাগে যে এই যে প্রশ্নটা আছে, বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে। এই প্রশ্নটা কিন্তু সত্যি সত্যি খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এই প্রয়োগ 15 করতে হবে, তারপর প্রয়োগ 15, 18, 19, 18, 19, তাহলে প্রয়োগ বের করব 18। দেখো প্রয়োগ 18 যে এই অঙ্কটা আছে, কোনো মূলধনে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 400 টাকা ও 410 টাকা হলে ওই মূলধনের পরিমাণ ও শতকরা বার্ষিক সুদের হার কত। আর করতে হবে তোমাদের প্রয়োগ 19 করতে হবে। দেখো প্রয়োগ 19-এর সেম প্রশ্নটাই দেওয়া আছে। তাহলে এই যে চক্রবৃদ্ধি সুদ থেকে আমি দিলাম প্রয়োগ 18, 19, প্রয়োগ 15, প্রয়োগ 10, প্রয়োগ 8, এই যে 2, 4, 5, এই 5টা প্রয়োগ তোমাদের করতে হবে। এরপর কষে দেখি 6.1 পেজ নাম্বার 112। তো কষে দেখি 6.1-এর পেজ নাম্বার 112 পেজে তোমাদের 13 করতে হবে, 15 করতে হবে, 17 করতে হবে। তো তোমরা বই থেকে বের করে এভাবে নেবে, 13, 15, 17 এখানে যা যা লেখা আছে এগুলো তোমরা বাড়ি থেকে করবে। এর মধ্যে 19-এর দাগেরটা সব থেকে ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। 19-এর দাগেরটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, 19-এর দাগে আর এই যে এখানে যে 17 দাগ আছে এই দুটো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো যাই হোক এখানে যে কটা দেওয়া আছে 13, 15, 17, 19, 21, 22, 24, তো এই কয়েকটা অঙ্ক করতে হবে। তাহলে আমাদের হয়ে গেল চক্রবৃদ্ধি ও সমহার বৃদ্ধি বা হ্রাস। এবার আমরা 6.2-তে দেখব চক্রবৃদ্ধি ও সমহার বৃদ্ধি বা হ্রাস। এর যে 6.2 আছে এখান থেকে দেখব। এখান থেকে আমরা কি দেখব? প্রয়োগ 28 করতে হবে। তাহলে প্রয়োগ 28টা কী আছে? প্রয়োগ 28টা আছে এটা, পেজ নাম্বার পাবে তোমরা 116 পেজের, এটা করবে, ঠিক আছে। আর করবে 5, 7, 9, 10, 14, 15। তো তোমরা পেজ নাম্বার বের করে নেবে 117 পেজের, যে 5 আছে, 7 আছে, এরকমভাবে যা যা দেওয়া আছে 5, 7, 9, 10, 14, 15 এই কয়েকটা অঙ্ক করে নেবে, তাহলে হয়ে গেল। তাহলে আমাদের এই দুটো চ্যাপ্টার একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এর বাইরে তোমাদের আর কিচ্ছু করতে হবে না। এরপরে আছে কি অংশীদারি কারবার। অংশীদারি কারবারে তোমাদের প্রয়োগ 10 আর প্রয়োগ 11 করতেই হবে। দেখো প্রয়োগ 10-এ আছে এই নিবেদিতা আর উমার যে এই অঙ্কটা আছে, এই অঙ্কটা তোমাদের করতে হবে। সাব্বা, দীপক ও পৃথা এই অঙ্কটা করতে হবে। তাহলে 10 আর 11 তোমাদের করতে হবে প্রয়োগ থেকে, ঠিক আছে। আর কষে দেখি 14, তাহলে কষে দেখি 14টা তোমরা বের করে নেবে, পেজ নাম্বার পাবে 202 পেজ পাবে। তো পেজ নাম্বার এই 202 পেজে তোমাদের করতে হবে 5, 6, 8, 9, 10, 11, 12, 14। তার মধ্যে 9, 10, 12 আর 14 এটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। 9 বলতে প্রদীপবাবু ও আমিনা বিবি, 10 এটা, তারপর করতে হবে 12 আর 14 সবথেকে ইম্পর্ট্যান্ট। 12 দাগে আছে অরুণ আর অজয়, আর 14 দাগে আছে 2 বন্ধু যথাক্রমে এত টাকা, এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট। তাহলে আমাদের হয়ে গেল 3টা অধ্যায়, সরল সুদ কষা, চক্রবৃদ্ধি ও সমহার বৃদ্ধি বা হ্রাস, আর কি অংশীদারি কারবার। তাহলে এই 3টা অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে? 2টো প্রশ্ন আসবে, যেখান থেকে তোমাদের একটা করতে হবে, যার প্রশ্ন মান থাকবে কত? 5। বোঝা গেল?
তাহলে দেখো তারপরে আরেকটা একটা পেপার বের করে তোমাদের এক্সাম্পল স্বরূপ বোঝাচ্ছি। তাহলে 5-এর দাগে তোমরা গিয়ে একদম হুবু কমন পেয়ে যাবে, ঠিক আছে। এরপর 6-এর সেটে যে আসবে, এই 6-এর দাগে তোমাদের কি থাকবে, সমাধান থাকবে আর একটা ভাষায় থাকবে। তো তোমরা কি করবে, তোমরা সমাধানই করবে। কেন করবে জানো, সমাধান একদম কমন পড়ে যাবে। আমি যে কটা সমাধান দেবো এই কটাই করলেই হয়ে যাবে। তো সমাধানগুলো আমি দিয়ে দিচ্ছি। এই সমাধানের মধ্যে প্রয়োগ যে 12 আর প্রয়োগ যে 13 আছে এটা খুব ইম্পর্ট্যান্ট। আমি একটা কথা বলি, এই এবিটিএ কোশ্চেন ব্যাংক, তারপর এই স্কুল টেস্ট পেপার, এগুলোর মধ্যে সব থেকে বেশিবার এই প্রশ্নটা দেওয়া আছে, ঠিক আছে। এটা প্রয়োগ 13 পেজ নাম্বার 9 পেজ পাবে, এখান থেকে বের করে নেবে, ঠিক আছে। তারপর এখান পেজ নাম্বার 11 এখান থেকে তোমাদের যে কটা সমাধান করতে হবে দেখো পরপর দেখে নাও। এই কয়েকটা তোমাদেরকে বাড়িতে করতে হবে, ঠিক আছে। এই কয়েকটা বাড়িতে করতে হবে। সব থেকে ইম্পর্ট্যান্ট কোনটা, এখান থেকে এটা আর এটা আর এটা, এই এই তিনটা সব থেকে ইম্পর্ট্যান্ট। তাই বলে তোমরা যে বাকিগুলো করবে না এটা কিন্তু ভুল। তোমাদের এখান থেকে বাকি বেছে বেছে কটা দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সমাধান তো তোমাদের করতেই হবে। আর এখান থেকে প্রয়োগ এই 13 নম্বরটা সব থেকে ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তাহলে টোটাল যদি 12টা সমাধান করো তাহলে কমন পড়ে যাবে। এরপর যে এই 7-এর দাগে যে দুটো প্রশ্ন পাবে সেটা কোথা থেকে আসবে জানো, একটা ভেদ থেকে আসবে আর একটা দ্বিঘাত করণী থেকে আসবে। তো আমি প্রথমে দ্বিঘাত করণী দেখাচ্ছি। দ্বিঘাত করণী দেখো সরল করি, এখানে 1 2 3টা, এই 3টা সরল তোমাদের করতে হবে। যার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হলো এই সি এর দাগের এই সরলটা। এটা এবিটিএ কোশ্চেন ব্যাংক একদম মানে স্কুল টেস্ট পেপার সব জায়গায় এই প্রশ্নটাই আছে, ঠিক আছে। এই সরলটা করিটা বাড়িতে ভালো করে করবে। তারপর দেখো 2-এর আছে সরল করো, যে এত এর সরল ফল 14 হলে এক্সের মান কত, এটাও খুব ইম্পর্টেন্ট। 3-এ আছে যদি এ ইকুয়াল টু এত হয়, বি ইকুয়াল টু এত হয়, তবে এত এর মান কত। 4-এ আছে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু এত হলে এত এর মান কত। 5-এ আছে যদি এক্স সমান সমান এত, এক্স ওয়াই সমান সমান 1 হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এটা দেওয়া আছে সমান সমান 12/11। 6-এ আছে √7 প্লাস 1 এবং √5 প্লাস √3 এর মধ্যে কোনটি বড়। এই যে 6-এ যে প্রশ্নটা আছে এটাও কিন্তু অনেক জায়গায় দেখেছি। তো তার মধ্যে এখানে কিন্তু সংখ্যা চেঞ্জ করা থাকে কতগুলোর মধ্যে, মানে এই অঙ্কটা যদি করতে পারো তাহলে অন্য যে সংখ্যা চেঞ্জ করা আছে এখানে আমার √3 দেওয়া রইলো আর এখানে কিছু একটা দেওয়া রইলো, মানে প্রশ্নটা একটু সংখ্যাটা চেঞ্জ থাকতে পারে কিন্তু একই প্রশ্ন, ঠিক আছে। এরপর প্রয়োগ 37-এ দেখবে একটা প্রশ্ন আছে, টেক্সট বইয়ের প্রয়োগ 37 বের করবে দ্বিঘাত করণীর। সেখানে দেখবে এই প্রশ্নের মধ্যে যে এটাও খুব ইম্পর্টেন্ট, যে প্রমাণ করো বা দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার সমান সমান 7 √3/12। তারপর একই প্রশ্ন এর 2 নাম্বার হলো হয়তো এটা আসতে পারে, অথবা এই এক্স আর ওয়াই এত হলে এই 3 নাম্বার যে আছে এক্স স্কোয়ার বাই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স এর সরলতম মান নির্ণয় করো, ঠিক আছে। তাহলে এই কয়েকটা করলে হয়ে যাবে। তার মধ্যে প্রয়োগ 31-এ একটা আছে সরল করো, এই সরল করো, এই কয়েকটা করলেই তোমাদের সরল হয়ে যাবে। এবার তোমাদের করতে হবে ভেদ থেকে। ভেদ অধ্যায় তোমরা টেক্সট বই বার করবে, সেখানে প্রয়োগ 19 করবে, প্রয়োগ 20 করবে, প্রয়োগ 21 করবে, প্রয়োগ 22 করবে, 23 করবে, 24 করবে। তার মধ্যে প্রয়োগ 24টা সব থেকে কমন বেশি, ঠিক আছে। তারপর কষে দেখি 13 বার করবে, কষে দেখি 13 4-এ 2 করবে, রোমান সংখ্যা 3 করবে, 5-এ 3 করবে, 4 করবে, এরকমভাবে পরপর করবে। আর 8 নম্বরটা করবে, 10 নম্বরটা করবে, 11 নম্বরটা করবে। 10-এর দাগে যে এই অঙ্কটা আছে সে ভিভিআই, এটা হলো কি জানো, ওয়াই দুটি চলের সমষ্টির সমান, যার একটা চল এক্সের সঙ্গে সরল ভেদে অপরটি এক্সের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, ঠিক আছে। তাহলে এই 10-এর অঙ্কটাও করবে। এবার এই 8-এর যে এখানে যে প্রশ্ন থাকবে দুটো, তার মধ্যে যে কোনো একটা করতে হবে। একটু ধৈর্য সহকারে দেখো, এখানে 8-এর যে দুটো আছে তার মধ্যে যে কোনো একটা করতে হবে। এই দুটোই কিন্তু অনুপাত ও সমানুপাত থেকে আসবে, ঠিক আছে। দেখো এখানে অনুপাত সমানুপাত তোমরা বের করবে টেক্সট বইয়ের, ওখানে প্রয়োগ 54 করতে হবে, 55 করতে হবে, 56 57 করতে হবে। তার মধ্যে 57 নম্বর যে প্রশ্নটা এটা খুব ইম্পর্টেন্ট, তো আমি বের করে নিচ্ছি। দেখো প্রয়োগ 57 নং প্রশ্নটা হলো এটা, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট আছে। তারপরে আছে প্রয়োগ কত আছে, 60 61 63। আরেকটা কথা বলে দিই, এই যে প্রয়োগ 60 আছে, এই 60টা কিন্তু আমি অনেকগুলো জায়গায় দেখেছি। এই প্রয়োগ 60টা এটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রয়োগ 60টা খুব ইম্পর্টেন্ট। তারপর প্রয়োগ 61 63 65, তার মধ্যে প্রয়োগ 61টা এটা আসবেই। অনুপাত থেকে সমানুপাত থেকে, অনুপাত ও সমানুপাত থেকে এটা আসার চান্স খুব বেশি, খুব।
এত সমান সমান এত সমান সমান এত হলে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো হলে প্রমাণ করো যে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, এটা আসার চান্স খুব বেশি। ঠিক আছে, তো তারপরে দেখো প্রয়োগ 63 আর 65 আছে। এবার এখানে এক্সট্রা কিছু প্রশ্ন আসছে যেটা আমি ক্লাসিফায়ার প্লাস সাজেশন আর এবিটিএ থেকে আমি কালেক্ট করেছি। ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 4 হলে এত এর মান নির্ণয় করো। যদি তোমরা না পারো অবশ্যই কমেন্ট করবে, আমি সঙ্গে সঙ্গে করে দেবো। 2-এর দাগে আছে এক্স ইকুয়াল টু 4ab বাই এ প্লাস বি হলে দেখাও যে এটা সমান সমান এটা সমান সমান 2, সরি এটা প্লাস এটা সমান সমান 2। ঠিক আছে, 3-এ আছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে এটা ইন্টু এটা সমান সমান এটা। 4-এর দাগে দেখো প্রশ্ন 4, 5 এগুলো, এই 5-এর দাগের এই প্রশ্নটা কিন্তু এটা এসেছিল মাধ্যমিকে, তো এটা আমি ক্লাসিফায়ার প্লাস সাজেশনও পেয়েছি রায়মার্টিনে, এটা আমি তুলে দিয়েছি, এটা খুব আসার চান্স খুব বেশি আছে। 6-এর দাগে এটা, 7-এর দাগে যে প্রশ্নটা আছে এটা খুব ইম্পর্ট্যান্ট। 7-এর দাগের এই প্রশ্নটা আমি একটু আগে বললাম যেটা প্রয়োগ 61-তে ছিল, এই যে এই প্রশ্নটা। ঠিক আছে, এটা তোমরা প্রয়োগে পেয়ে যাবে। 8-এর দাগে দেখো এটা, 9-এর দাগে এটা। তারপর কষে দেখি 5.3, কষে দেখি 5.3 বার করবে, মানে অনুপাত সমানুপাতে। যেহেতু অনুপাত সমানুপাত থেকেই দুটো প্রশ্ন আসবে, তাই তোমাদের তো একটু বেশি পড়তে হবে, তাই তো। তার মানে আমি যে কয়েকটা দিলাম এই কয়েকটা কিন্তু সত্যি খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তোমরা বাড়িতে এই কয়েকটা প্র্যাকটিস করে পরীক্ষা হলে যাও, আমার ওপর বিশ্বাস করে যাও, দেখো হুবু কমন পড়ে যাবে। হয় এটা কমন পড়ে যাবে, নয় এই এক্স ইকুয়াল টু 4ab বাই এ প্লাস বি এটা কমন পড়তে পারে, অথবা এটা। মানে যেই কটা দিয়েছে এই কটা একদম ভালোভাবে যদি সবগুলো করতে পারো তাহলে তার কোনো কথাই নেই। এবার কষে দেখি 5.3 বের করবে, পেজ নাম্বার 97। ঠিক আছে, 97 পেজ বের করে তোমরা 1-এর 2-এর রোমান সংখ্যা, 1-এর রোমান সংখ্যা 2, 3 করবে, 4-এর এখানে পরপর যেভাবে দেওয়া আছে সবগুলো করবে। ঠিক আছে, তাহলে আমাদের এই 8-এর যে এখানে যে দুটো প্রশ্ন আসবে অনুপাত ও সমানুপাত থেকে, সেটা আমাদের হয়ে গেল। এবার 9-এর দাগে থাকবে উপপাদ্য। তো উপপাদ্য আমি যে কয়েকটা দিচ্ছি এই কয়েকটাই করবে, বাইরে আর একটাও দেখার দরকার নেই। ঠিক আছে, দেখো মাত্র 5টা উপপাদ্য দেওয়া হয়েছে এখানে। পিথাগোরাসের উপপাদ্য দেওয়া হয়েছে, এটা আসার চান্স এবার সব থেকে বেশি। পিথাগোরাসের উপপাদ্য, তারপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তারপর এই প্রমাণ করে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ, খুব ইম্পর্টেন্ট। আর প্রমাণ করো যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, প্রমাণ করো যে একই বৃত্তাংশস্থ সকল কোণই সমান। এই 5টা উপপাদ্য করলেই তোমাদের হয়ে যাবে। তাহলে 8 হয়ে গেল, 9 হয়ে গেল। এবার 10-এর দাগে যে প্রশ্নটা আছে সেটা হলো জ্যামিতিক প্রয়োগ। দেখো উপপাদ্যের জ্যামিতিক প্রয়োগগুলো এখানে আমি দিয়ে দিয়েছি, উপপাদ্যের প্রয়োগগুলো, এগুলোর কিন্তু প্রশ্ন মান থাকবে 3 করে থাকবে। ঠিক আছে, মানে দুটো প্রশ্ন দেওয়া থাকবে যার মধ্যে একটা করতে হবে। তো তোমরা 1 নং এটা করবে, পি এ ডট পিবি ইকুয়াল টু পিসি ডট পিডি, এবি প্লাস সিডি ইকুয়াল টু বিসি প্লাস ডি এটা করবে। তারপর পিবি স্কোয়ার ইকুয়াল টু এবি ডট বিএন এটা করবে। তারপর ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এসি ডি এর ক্ষেত্রফল সমান সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার এটা করবে। 5-এ আছে প্রমাণ করো যে বৃত্তস্থ সমান্তরিক একটি আয়তক্ষেত্র। 6-এ আছে যে কোনো বৃত্তের দুটি সমান জায়গা কেন্দ্র থেকে দূরবর্তী। 7-এ আছে যে অ্যাঙ্গেল এওডি প্লাস অ্যাঙ্গেল বিওসি সমান সমান 2 অ্যাঙ্গেল বিপিসি। এই 7টা দিলাম। ঠিক আছে, এই 7টা উপপাদ্যের মানে উপপাদ্যের প্রয়োগ যদি এই 7টা পড়ো তাহলে ওখানে তোমরা দুটোই কমন পেয়ে যাবে, যেখান থেকে তোমাদের একটা করতে হবে। ঠিক আছে, তো তার মধ্যে আমি বলি সবথেকে ইম্পর্ট্যান্ট এখানে কোনটা আছে। এই 1 আছে, 2 আছে, 1, 2, 4। ঠিক আছে, 1, 2, 4 সব থেকে ইম্পর্ট্যান্ট বেশি আছে, 1, 2, 4 আর 7। ঠিক আছে, তো এই 7টা তোমাদের পড়তেই হবে। মানে আমি 2-1টা দিচ্ছি, বেশি দিচ্ছি, কেননা তোমাদের ওখানে তোমাদের কমন পড়তেই হবে। এমন যে না যে আমি দুটো দিয়ে দিলাম এর মধ্যে তোমার এই দুটো পড়ে দিলাম, বললাম যে এই দুটোই করো, পরীক্ষা আসবেই, তারপর পরীক্ষা হলে গিয়ে দেখলাম নেই, তখন তার মানে তোমার 3 নাম্বার কি চলে গেল। কিন্তু এখানে আমি যে 7টা দিচ্ছি যার মধ্যে একটা থাকবেই। ঠিক আছে, তার মানে তোমাদের ওখানে দুটো থেকে একটা করলেই তো হয়ে গেল। এরপরে 11-11 যে দাগে আছে এখানে থাকবে তোমাদের স্পর্শক থাকবে, তারপর ওই অন্তর্বৃত্ত থাকবে, পরিবৃত্ত থাকবে, আর হলো ওই √23, তারপর মধ্য সমানুপাতি নির্ণয়, যেগুলো এই 3টা অধ্যায় থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে, হয় পরিবৃত্ত অন্তর্বৃত্ত দেওয়া থাকতে পারে অথবা স্পর্শক বা মধ্য সমানুপাতি। তো তোমাদেরকে আমি মধ্য সমানুপাতি থেকে সবার আগে তোমাদেরকে কিছু দিচ্ছি, যেহেতু ওই অধ্যায়টা সব থেকে সোজা।
তোমরা করে নেবে জ্যামিতিক উপায়ে রুট ওভার 31-এর মানটা, এটা তোমরা করে নেবে রুট ওভার 21, রুট ওভার 29, 23, 24, 2, 4, 5, এই 5টা করে নিলেই তোমাদের মধ্য সমানুপাতিক জ্যামিতিকটা হয়ে যাবে, ঠিক আছে, 5 নম্বরই হয়ে যাবে। তারপরে আরেকটা দেওয়া আছে 8 সেমি ও 6 সেমি বাহু বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। 3-এর দাগে আছে জ্যামিতিক উপায়ে 2√7-এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এই যে মধ্য সমানুপাতি থেকে মাত্র এই 3টা দেওয়া হলো, তার মধ্যে এগুলো তো একই, তাই না, এগুলো একই। আর এবার হলো 599 পেজে, এখানে আছে কি 599 পেজে আছে পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত। ঠিক আছে, এখানে পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত কোনটা কোনটা দেওয়া আছে, এখানে দেওয়া কি আছে, 5 আছে, 7 আছে, 8 আছে, 5, 7, 8, 9 আছে। ঠিক আছে, 5, 7, 8, 9, 12 আর 16 আছে। ঠিক আছে, 12 আর 16। তো দেখো 12 নং যেটা আছে 6 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো, ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো। একই ব্যাপারে 6 সেমি আর 7 সেমি একই, কিন্তু এটা হ্যাঁ মানে কাটাকাটিটা একই, জাস্ট স্কেলের সাহায্যে 6 সেমি নিতে হবে, এটাতে 7 সেমি নিতে হবে, আর একই। তারপরে কত আছে, তারপর লাস্ট আছে 16 দাগে কি আছে, এক্স ভিআই আছে, একটি ত্রিভুজ অঙ্কন করে যার ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, ওই বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাপ দেওয়া আছে, আর ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো। তাহলে যে কয়েকটা দিলাম, এই রুট ওভারের যেই মানগুলো জ্যামিতিক উপায়ে মান বের করা, আর এখানে অন্তর্বৃত্ত দেওয়া হয়েছে, অন্তর্বৃত্ত পরিবৃত্ত দেওয়া হয়েছে, আর পেজ নাম্বার 600-তে আছে স্পর্শক। এখান থেকে স্পর্শক যদি তোমরা কেউ করো, তোমাদের কিন্তু পরিবৃত্ত অন্তর্বৃত্ত ভালোভাবে করলেই হয়ে যায়, অথবা ওই রুট ওভার 31-এর মান, 24-এর মান, এগুলো করলেই হয়ে যায়। তারপরেও যদি কেউ স্পর্শক করতে ভালোবাসো, যে আমি স্পর্শকটা ভালো পারি, তাহলে এই দুটো স্পর্শক করলেই হয়ে যাবে। ঠিক আছে, এই 2 আর 5 এই দুটো স্পর্শক করলেই হয়ে যাবে। এরপরে 12 যে এখানে আছে, 12 এখান থেকে তোমাদের ওই ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা, আর ত্রিকোণমিতিক অভেদাবলী এবং পুরো কোণ যে আছে, এগুলো সবগুলো থেকে ত্রিকোণমিতিক থেকে তোমাদের এখানে 3টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো তোমাদের 2টো পড়তে হবে। তো ত্রিকোণমিতি থেকে কোশ্চেন একদম হুবহু কমন পড়ে যাবে। ঠিক আছে, তো আমি কোশ্চেনগুলো দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে টেক্সট বইয়ের পেজ নাম্বার 301 পেজ বের করে প্রয়োগ 18, 20, 21 এই 3টা করবে। কষে দেখি 23.2 তোমরা টেক্সট বইয়ে বার করবে, 5-এর 4 করবে, 6 করবে, 9 করবে, 5 করবে, 8 করবে। ঠিক আছে, তো তোমরা বুঝতে পারছো, কষে দেখি 23.2, কষে দেখি 23.2 হলো পেজ নাম্বার 302 পেজ। এখানে এই যে 5-এর যে আছে, এই 5-এর এই রোমান সংখ্যার এর মধ্যে কোনটা কোনটা করতে বলেছি, 4, 5, 6, 9, 8। ঠিক আছে, 7, 2, 3 আর 8, 11। ঠিক আছে, এই কয়েকটা করলে হবে। এই 8 এক্স টেন এই অঙ্কটা, আর এখানে লাস্ট হলো 11, 8, 11। তারপর বলেছে পেজ নাম্বার কত আছে, 309। প্রয়োগ 35 দেওয়া আছে, 36 দেওয়া আছে, প্রয়োগ 35 এটা মানে এখান থেকে থিটা অপনয়ন করি একটা আসবেই, প্রয়োগ 35, 36 আছে, 37 আছে, 36, 37, তারপর কত আছে, 38 আছে। ঠিক আছে, 38, 41, 42, 38, 41, 42, তার মানে 41, 42। ঠিক আছে, এর মধ্যে এই প্রশ্নটা আসার চান্স এবার খুব আছে, যে এত এর সর্বনিম্ন মান নির্ণয় করা। তারপরে আছে কষে দেখি 23.3, এই কষে দেখি 23.3 বের করবে। পেজ নাম্বার হলো 311 পেজ, এই 311 পেজে 3-এর 9, 12 আর 14 করবে। এই এখান থেকে 3-এর 9, 9, 12, 9, 12 আর কত করবে, 14, এই 3টা করলে এখান থেকে হয়ে যাবে। তারপরে 5-এর করতে হবে 1, 2, 5-এর 1, 2 মানে থিটা অপনয়ন করা কিন্তু একটা আসবেই, হয় এখান থেকে আসতে পারে অথবা প্রয়োগ থেকে আসতে পারে। ঠিক আছে, তারপরে আছে 6-এর 4, 5, 6, এটা করতেই হবে, মানে তোমাদের এই কয়েকটা করতেই হবে। 4, 5, 6 এই 3টা থেকে যে কোনো একটা আসবে, মানে আসবেই, হয় এটা আসবে, নয় এটা আসবে, নয় এটা একটা আসবেই। ঠিক আছে, তারপর দেখো 7 আর 8, 7 আর 8ও খুব ইম্পর্ট্যান্ট এখানে, এই দুটো, ব্যাস হয়ে গেল আমাদের এটা। এবার আমরা করব পুরো কোণ। পেজ নাম্বার হলো 315, তোমরা পেজ নাম্বার 315 পেজ বের করে নাও।
সবার কাছে একটা অনুরোধ রইলো যে ভিডিওটা স্কিপ করে কেটে কেটে দেখবে না, তাহলে কিন্তু অনেক কথাই মানে আমার কথাও শুনতে পাবে না, যার জন্য তোমাদের অনেক ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো মিস হয়ে যাবে। ঠিক আছে, পেজ নাম্বার 315 পেজ বের করবে। 315 পেজের এই 12 নাম্বার অঙ্কটা যে আছে বিশাল ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট এই 12। ঠিক আছে, তারপর প্রয়োগ 8 আর 12 খুব ইম্পর্ট্যান্ট। প্রয়োগ 8-এ আছে এ ও বি দুটি পরস্পর পূরক কোণ হলে দেখাও যে এটা সমান সমান এটা। আর প্রয়োগ 7 মানে এখানে 7 8 দেওয়াই আছে। এখানে কোথায় প্রয়োগ 7 করতে হবে, 8 করতে হবে, 10 করতে হবে, 11 12, তার মধ্যে এই দুটো সব থেকে ইম্পর্ট্যান্ট। এবার কষে দেখি 24 মানে আমাদের ত্রিকোণমিতিক হয়ে গেল। শেষ কষে দেখি 24-এর কয়েকটা অঙ্ক আছে 4 6 7 8 9, 4 6 7 8 9। ঠিক আছে, পেজ নাম্বার পেয়ে যাবে 316। ব্যাস, ত্রিকোণমিতি মোটামুটি বলতে গেলে টেক্সট বইয়ের সব কমপ্লিট। এবার টেক্সট বইয়ের বাইরেও কিন্তু ত্রিকোণমিতিকের অনেক প্রশ্ন দেওয়া থাকে, যেগুলো আমি ক্লাসিফায়ার প্লাস সাজেশন এবং এবিটিএ যেগুলো পেয়েছি সেগুলো আমি কালেক্ট করে নিয়েছি। এই প্রশ্নটা প্রমাণ করো যে এই যে tan 47 ডিগ্রি প্লাস cot 27 ডিগ্রি বাই এটা সমান সমান tan 47 ডিগ্রি ইন্টু cot 27 ডিগ্রি, এটাও খুব ইম্পর্টেন্ট। ব্যাস হয়ে গেল আমাদের ত্রিকোণমিতি। ঠিক আছে, এবার তোমরা তো জানোই আমি বলেছিলাম যে ত্রিকোণমিতিক থেকে টোটাল 3টা প্রশ্ন থাকবে। ঠিক আছে, মানে এখান থেকে তোমাদের টোটাল 3টা প্রশ্ন থাকবে। একটা থাকবে ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা থেকে, একটা থাকবে তোমাদের ত্রিকোণমিতিক অভেদাবলী যেটা সেখান থেকে, আর একটা পূরক কোণ থেকে। তার মধ্যে এই দুটো তোমাদেরকে দেখিয়ে দিলাম কী কী করতে হবে। এবার যদি কেউ কোনো কারণে যদি তোমরা ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা করতে চাও, তাহলে আমি বলে দেব যে এই যে এখানে 1 2 3 4 5 6 7 7 8 9 10, এই 10টা প্রশ্ন যদি ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা থেকে করতে পারো, এখান থেকে একদম হুবহু কমন পড়ে যাবে। ঠিক আছে, তো আমি পেজ নাম্বার বের করে নিচ্ছি 275। দেখো ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা থেকে প্রয়োগ 8 প্রয়োগ 9 এই প্রশ্নটা, আর প্রয়োগ করতে হবে তোমাদের 8 9 আর হলো 14 এটা। ঠিক আছে, এই 3টা প্রশ্ন এখান থেকে করলেই হয়ে যাবে। ঠিক আছে, তারপর কষে দেখি 20 তোমরা বের করে নেবে। কষে দেখি 20 থেকে বলেছে 4 6 7 8 9 10 13, তো এখান থেকে 4 6, তারপর কি আছে 4 6 7 8 7 8 7 8 9 10 13 9 10 13, এই 10 আর হলো 13, এই কয়েকটা অঙ্ক করলেই হবে। এখানের মধ্যে 10 নম্বর কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আছে। ঠিক আছে, অনেকগুলো সেটাই আমি দেখেছি। এবার মান 2 নম্বরই হিসাবে তোমাদের পরীক্ষা আসতে পারে এখানে এই প্রশ্নটা। ঠিক আছে, এটা 2 নম্বরই, এই দুটো প্রশ্ন করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের 12 দাগটা হয়ে গেল। এবার 13 দাগে কী থাকবে? 13 দাগে থাকবে উচ্চতা এবং দূরত্ব ত্রিকোণমিতি। এখান থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে। ঠিক আছে, তো উচ্চতা এবং দূরত্ব থেকে তোমাদের কি করতে হবে? তোমরা প্রয়োগ 8 করবে, 9 করবে, 10 করবে, আর প্রয়োগ 11 করবে। দেখো প্রয়োগ 8-এ আছে মনুমেন্টের এই অঙ্কটা, প্রয়োগ 9-এ আছে এখানে 11 মিটার উঁচু একটা ল্যাম্পপোস্টের এই অঙ্কটা করবে। তো এভাবে প্রয়োগ 8 9 10 আর 11টা বের করে নেবে, এই কয়েকটা অঙ্ক করবে। আর কষে দেখি 25 মানে উচ্চতা এবং দূরত্ব যে কষে দেখি 25 বের করবে, এর থেকে এই কয়েকটা অঙ্ক করে নেবে। ঠিক আছে, হয়ে গেল এই কয়েকটা মানে ত্রিকোণমিতি উচ্চতা এবং দূরত্ব। এবার তোমাদের রায় ও মার্টিনের মধ্যে এই দুটো প্রশ্ন সবথেকে বেশিবার দেওয়া আছে, তো এই দুটো প্রশ্ন আমি বের করে দিচ্ছি পেজ নাম্বার 617। দেখো এখানে যে এই যে এক্স বি মানে দুটি স্তম্ভের উচ্চতা এত এত দেওয়া আছে, যেটা শেষে প্রমাণ করতে বলেছে H1 স্কোয়ার ইকুয়াল টু 3H2 স্কোয়ার। ঠিক আছে, তো এটা আর তারপরে যে আছে দুটি স্তম্ভের উচ্চতার অনুপাত দেওয়া আছে এত এত, তো এই দুটো এখান থেকে করলেই হবে। তো তোমাদেরকে বলছি যদি তোমাদের ত্রিকোণমিতিক এই হাইট অ্যান্ড ডিস্টেন্স মানে উচ্চতা এবং দূরত্বের অঙ্ক যদি করতে অসুবিধা হয়, তাহলে আমাকে বলো, আমি হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক এই যে এখান থেকে সব থেকে কমন যেগুলো আমি দাগিয়ে দিলাম, এই সবগুলো আমি একটা ভিডিওতে করে দেবো। সেগুলো তোমরা মানে করে প্র্যাকটিস করে এখনই প্র্যাকটিস করতে হবে। যদি তোমরা বলো তাহলে আমি কালকেই দিয়ে দেবো, তারপর সেটা তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, তাহলে 5-এ 5 পেয়ে যাবে। এরপরে আছে 14, এই 14 দাগে আছে তোমাদের এখান থেকে 3টা প্রশ্ন থাকবে। ঠিক আছে, কোন কোন অধ্যায় থেকে আসবে? এটা আসবে তোমার গোলক, শঙ্কু, চোঙ, আয়তঘন ও ঘনক এবং বিভিন্ন ঘনবস্তু। 1 2 3 4 5, 5টা অধ্যায় থেকে 3টা প্রশ্ন দেওয়া থাকবে। ঠিক আছে, যেখান থেকে তোমাদের দুটো প্রশ্ন করতে হবে।
তো আমি এখানে চোঙটাকে বাদ দিয়ে দিচ্ছি, চোঙটা তোমাদের করতে হবে না। তোমরা এই 1 2 3 4 এই 4টা অধ্যায় করবে। এই 4টা অধ্যায় থেকে যে কোনো 3টা কমন প্রশ্ন পড়ে যাবে, ঠিক আছে? মানে কমন পড়ে যাবে মানে পড়েই যাবে। তারপর সেখান থেকে মানে সেখানে কোনটা করতে হবে সেটা আমি এখানে বলে দিচ্ছি। পেজ নাম্বার 183 পেজের প্রয়োগ 12 বের করে নেবে। তো দেখো আমি বের করে নিচ্ছি পেজ নাম্বার 183 পেজের এই প্রয়োগ 12, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। তারপরে এখানে কষে দেখি 12 আছে, তো তোমরা এইভাবে বই থেকে বের করে নেবে, ঠিক আছে? কষে দেখি 12-র এই কয়েকটা অঙ্ক করবে, তাহলে গোলক হয়ে গেল। তারপর পেজ নাম্বার 227 এর প্রয়োগ তোমরা 12 করবে, 14 করবে, আর কষে দেখি 16 বের করে এই 4টা অঙ্ক করবে, ঠিক আছে? আর একটা আউট প্রশ্ন, মানে যেটা আমি এবিটিএতে পেয়েছি আর তোমার রায় মার্টিন কোশ্চেন ব্যাংকে পেয়েছি, এই প্রশ্নটা, তো এই প্রশ্নটাও করে নেবে যে পর্বতের উচ্চতাটা কত। তারপর আয়ত ঘনর এই প্রশ্নটা আমি অনেক জায়গায় দেখেছি, যেটা খুব ইম্পর্টেন্ট, তো এই প্রশ্নটা আমি তুলে নিয়েছি। তো তারপর তোমরা অঙ্কের টেক্সট বইয়ের কষে দেখি 4 বের করবে, এখান থেকে তোমরা এই কয়েকটা অঙ্ক করবে। তার মধ্যে 13 আর 18 নম্বরটা সব থেকে বেশি বার করবে, 13 এবং 18 খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর প্রয়োগ 19 করবে, 19 নম্বরটাও ভিভিআই, তো আমি এটা বের করে নিচ্ছি। তো দেখে নাও প্রয়োগ 19-এর এই যে এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট আছে, তো এটা অঙ্কটা করে নিও। আর এখানে প্রয়োগ মানে কষে দেখি, এখানে প্রয়োগের একটাই করতে হবে, আর কষে দেখি 4 থেকে তোমাদের এই কয়েকটা অঙ্ক করতে হবে, ঠিক আছে? এবার এলো বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, এই অধ্যায়টা বের করে কষে দেখি 19 বার করবে, এখান থেকে এই কয়েকটা অঙ্ক করবে, তার মধ্যে আবার প্রয়োগ 10টা করবে, হয়ে গেল আমাদের এই 14 দাগে। এবার লাস্ট যে 15 দাগে আছে, এখান থেকে রাশিবিজ্ঞান থেকে আসবে, যেখান থেকে তোমাদের দুটো প্রশ্ন করতে হবে, মানে অ্যান্সার করতে হবে দুটো প্রশ্ন থাকবে ওখানে 3টা। তো দেখো এখানে লাস্ট যে 15 দাগ আছে, এখানে তোমাদের 3টা প্রশ্ন দেওয়া থাকে, যে কোনো কটা দিতে বলে 2টো, আর প্রশ্ন মান হলো 4 করে থাকে, ঠিক আছে? তো এখান থেকে তোমরা কিন্তু কি করবে জানো, তোমাদের গড়, মধ্যমা, অজাইব এবং সংখ্যাগুরু মান থেকে 3টা প্রশ্ন দেওয়া থাকবে। তারপর সেখান থেকে তোমাদের 2টো করতে হবে। আমি অজাইবটা বাদ দিচ্ছি, ঠিক আছে? গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান, এই যে হাতে গোনা কয়েকটা অঙ্ক দিলাম, এই কয়েকটা অঙ্ক করলেই এখান থেকে তোমাদের 8 নম্বর তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখো পেজ নাম্বার 337 পেজ বের করবে, প্রয়োগ 8, প্রয়োগ 9, কষে দেখি 26.1 বের করে 9-এর এই 1 2 করবে, 10 12 13 করবে, প্রয়োগ 22 করবে, প্রয়োগ 23 করবে, প্রয়োগ 24 করবে, যেগুলো ভিভিআই দেওয়া আছে সেগুলো বেশি করে করবে। কষে দেখি 26.2 বের করে এটা করবে, 12 13 এটা খুব ইম্পর্টেন্ট, প্রয়োগ 33 35, আর পেজ নাম্বার বলা আছে 363, ঠিক আছে? তারপর কষে দেখি 26.4-এর মাত্র 2টো করবে, 7 আর 8, ব্যাস হয়ে গেল। আমাদের বড় প্রশ্নগুলো নিয়ে আর কোনো কিছু ভাবতে হবে না। তো তোমাদেরকে বলছি আজকের থেকেই প্র্যাকটিস করা শুরু করে দাও, এই পেপারটা সামনে রাখো, যেটা না পারবে সেটা আমাকে কমেন্ট করে বলো, আমি করে দেবো, ঠিক আছে? তাহলে আমাদের বড় প্রশ্ন নিয়ে কোনো ভয় নেই, কিন্তু নেই বললেই চলে। আমার প্রতি বিশ্বাস রাখো, এই যে কয়েকটা অঙ্ক দিলাম, আমি এই 3টা বই, এই এবিটিএ, কোশ্চেন ব্যাংক, তারপর স্কুল টেস্ট পেপার, এগুলো থেকে খুঁটিয়ে কিন্তু এই প্রশ্নগুলো করেছি, ঠিক আছে? এই কয়েকটা প্রশ্ন করলেই তোমাদের হয়ে যাবে। এবার প্রশ্ন হলো যে বাকি যে প্রশ্ন থাকবে, যে মান 1 2, এগুলো কি কবে দিবেন? এগুলো আমি যে কোশ্চেন বানানো শুরু করে দিয়েছি, কালকে বা পরশু দিন দিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। আমি আশা রাখছি তোমাদের অঙ্ক পরীক্ষা খুব ভালো হবে। পরীক্ষা হল থেকে হাসি মুখে তোমরা বের হতে পারবে যদি এই কয়েকটা প্রশ্ন সলভ করতে পারো। সবশেষে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। পারলে একটা লাইক দিয়ে দিও, যেহেতু অনেক কষ্ট করে ভিডিওগুলো করছি। থ্যাংক ইউ।